গুড মর্নিং গাইস। আমরা আজ এসিআই কোড 2008 বা 11 এবং 2014 ও 2019 এ মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও ফর ফ্লেক্সারাল মেম্বার্স এটার কি রিকোয়ারমেন্ট বা প্রভিশন আছে আমরা সেটা দেখব। এটা জাস্ট এর আগের ক্লাসেরই কন্টিনিউশন। আমরা লাস্ট ক্লাসে এখানে শেষ করেছিলাম। আমার বিশ্বাস সবার যদি লাস্ট ক্লাস দেখে থাকো মনে থাকবে যে আমরা এই ফ্লেক্সারাল রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিরাইভ করে তারপরে ডিজাইন স্ট্রেংথ ফি ফ্যাক্টর অ্যাপ্লাই করে নির্ণয় করার একটা এক্সাম্পলও দেখেছি এর আগে। এক্সাম্পলটা নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক ব্যবহার করে সেটাও বের করে দেখেছি। সো এরপরে আমরা এখন আসি মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও ফর ফ্লেক্সারাল মেম্বার এগেইন। তো এক্ষেত্রে স্ল্যাব ও ফ্লেক্সারাল মেম্বার, বিম ও ফ্লেক্সারাল মেম্বার। তো এই মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও এটা আসলে রেক্টেঙ্গুলার না নন মানে নন প্লেট টাইপ ম্যাটেরিয়াল, নন প্লেট টাইপ সেকশন এরকম। তার মানে ফুটিং বা স্ল্যাব এই দুইটা আসলে প্লেট টাইপ ম্যাটেরিয়াল। প্লেট টাইপ বলতে এটার দুইটা ডাইমেনশনের তুলনায় থার্ড ডাইমেনশন অনেক ছোট। স্ল্যাবের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ লেন্থ এন্ড উইডথ বা স্প্যান উইডথ এর তুলনায় থিকনেস অনেক কম। ফুটিং এর ক্ষেত্রেও তাই হয়, রিইনফোর্সড কংক্রিট ফুটিং এও তাই হয়। এটাকেও প্লেট টাইপ ম্যাটেরিয়াল সেকশন বলে। সো ফুটিং এবং স্ল্যাব ছাড়া আর যে ফ্লেক্সারাল মেম্বার আছে, রিটেইনিং ওয়াল হতে পারে, ওটাকে প্লেট টাইপ সাধারণত আমরা ধরি না, ওটা ফ্লেক্সারাল মেম্বারই হয় কারণ লোড গুলা অনেক হিউজ থাকে। তো সেক্ষেত্রে প্লেট টাইপ সেকশন বাদে যেসব ফ্লেক্সারাল সেকশন আছে তার মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও নির্ণয়ের জন্য এসিআই কোড আমাদের কি গাইডলাইন দিচ্ছে সেটা আমরা এখানে দেখতে চাই। আহ, আমি এখানে 2000 এসিআই কোডের 2008-14 ভার্সন অর্থাৎ নিলসন উইন্টারের বইয়ের 15th এডিশন থেকে পড়ে দেখাচ্ছি, বাট আমি একটু দেখাবো যে 16th এডিশনেও তেমন কোনো চেঞ্জ আসে নাই এবং এর আগের এডিশনেও একই একই রিকোয়ারমেন্ট গুলো আছে, ঠিক আছে। Another mode of failure may occur in very lightly reinforced beams. আমরা এর আগে বলেছি যে আন্ডার রিইনফোর্সড বিম, ওভার রিইনফোর্সড বিম, ব্যালেন্সড বিম এদের ফেইলিওর মেকানিজম আমি ডিটেইল আলোচনা করেছি। সো আমরা এসিআই কোড চাই বা আমাদের অলমোস্ট এনফোর্স করে যে আমরা যেন আন্ডার রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করি। সেটা যদি নাও হয়, এমনকি যে কম্প্রেশন কন্ট্রোল সেকশনও যদি হয়ে যায়, তাহলে এখানে সেফটি ফ্যাক্টর আসলে যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর বেশি অ্যাপ্লাই করার মাধ্যমে এখানে সেফটি এনশিওর করা হয় যাতে কোনোভাবে ফেইলরটা না আসে। সো মানে আমি আবারও বলেছি যে গোল, যে কোনো কোডের ফার্স্ট গোল কিন্তু লাইফ সেফটি। জাস্ট রিমেম্বার দিস। মানে কোনোভাবেই যেন মানুষের, জনমানুষের জীবনের ক্ষতি না হয়, এটা হচ্ছে যে কোনো কোডের, ওয়ার্ল্ডের যে কোনো যে জায়গায় যত কোড আছে সব কোডের হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। বিল্ডিং কোড, অন্যান্য কোড আমি বলছি না। বিল্ডিং কোডের রিকোয়ারমেন্ট হচ্ছে যেন লাইফ সেফটি থাকে। সো সেটা এনশিওর করতে যেই আসলে ফেইলর যেন এড়ানো যায়, আহ, সেটার নিমিত্তেই আসলে কোডগুলা প্রেসক্রাইব করা হয়, ঠিক আছে। সো আমরা যেমন দেখেছি যে আমরা আন্ডার রিইনফোর্সড বিম ফেইলর হওয়াতে চাই, সেটা হচ্ছে ওভারলোড হওয়ার কারণে হতে পারে। আর যদি দেখো খুব বেশি লাইটলি রিইনফোর্সড করে ফেলি, অর্থাৎ পরিমাণের তুলনায় খুবই কম রিইনফোর্সমেন্ট দেই, তাহলে সেক্ষেত্রে আরেক ধরনের ফেইলিওর হতে পারে। সেটা হচ্ছে আমরা জানি রিইনফোর্সড কংক্রিটে ফ্লেক্সার আসলে টেনশন জোনে টেনসাইল স্ট্রেস যদি ফ্লেক্সারাল মডুলাস অর্থাৎ মডুলাস অফ রাপচার এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কংক্রিট ক্রাক হয়ে যায়। সো টেনশন জোনের কংক্রিট ক্রাক হয়ে গেল এবং ক্রাকের পরে সেই টেনশন জোনের স্ট্রেসটা কিন্তু স্টিলে ট্রান্সফার হয়। আগে কংক্রিট এবং স্টিল টেনশন জোনের উভয় স্ট্রেস ক্যারি করছিল, কিন্তু টেনশন জোনে কংক্রিট ক্রাক হয়ে গেলে কংক্রিটের যে স্ট্রেসটুকু সেটা কিন্তু স্টিলে ট্রান্সফার হয়। যে জন্য আমরা এই ক্লাসের আগের ক্লাসে দেখেছি যে স্টিলের স্ট্রেস আনক্রাকড অবস্থায় হয়তো ছিল কত 2800, 2800 PSI অনলি। ক্রাকিং এর পূর্বে জাস্ট ইমিডিয়েট আফটার ক্রাক এটা হয়ে যায় 22,000 PSI হয়ে গিয়েছিল যখন অ্যাপ্লাইড মোমেন্ট ছিল 90 কি ফিট। আর ফেইলরের পূর্বে কংক্রিট স্ট্রেস কিন্তু 60 KSI অর্থাৎ ইল্ড স্ট্রেন্থ যেটা সেটা হয়ে গিয়েছিল। সো ক্র্যাকিং এর পরে কিন্তু স্টিলের স্ট্রেসটা ট্রান্সফার হয়ে যায়। সো ক্র্যাকিং এর পরে এই লোড নেওয়ার মতো ক্যাপাসিটি বা স্ট্রেস নেওয়ার মতো সাফিসিয়েন্ট অ্যামাউন্টের স্টিল যদি আমি প্রোভাইড না করি, খুব কম পরিমাণে স্টিল প্রোভাইড করি, তাহলে দেখা যাবে স্টিলের স্ট্রেসিং ওই কংক্রিট ক্র্যাকিং এর পরেই এটা ইল্ডের পরে ইল্ডের চেয়েও ইল্ড স্ট্রেসের চেয়েও বেশি হয়ে যাবে
সঙ্গত কারণে এটা ইমিডিয়েটলি এই যে সেকেন্ডারি কম্প্রেশন ফেইলিওর হবে, অথবা এমনও হতে পারে, সাধারণত এটা হয় না কখনোই, যে কংক্রিট কম্প্রেশনে ফেল হওয়ার পূর্বেই স্টিল টিয়ারিং হয়ে গেছে, মানে স্টিল ছিঁড়ে গেছে, এটা সাধারণত হয় না। আমরা সেকেন্ডারি কম্প্রেশন ফেইলিওরের কথা জানি, এক্সপ্লেনও করেছি যে কংক্রিট রিইনফোর্সড কংক্রিট বিমের স্টিল ইল্ডিং হয়ে যাওয়ার পরে এটা এলংগেট হতে থাকে, কিন্তু সেই সময়ে এলংগেট হতে হতে কংক্রিটের কম্প্রেশনে ক্রাশিং হয়ে যায়। সো ফেলিওরটা ইনিশিয়েট হয় ইল্ডিং এ স্টিলের মাধ্যমে, কিন্তু আলটিমেটলি ফেলিওরটা হয় কংক্রিট ক্রাশিং এর মাধ্যমে, এই কম্প্রেশন জোনে। টেনশন জোনে কংক্রিট তো অলরেডি ক্র্যাকড হয়ে গেছে। সো এইভাবে আসলে ফেলিওরটা হয়, যেটাকে আমরা সেকেন্ডারি কম্প্রেশন বলি। আর যদি এমন হয় যে স্টিল ইল্ডিং এর পূর্বেই কংক্রিটের ক্রাশিং হয়ে গেছে, তখন সেটাকে যে আমরা শুধু কম্প্রেশন ফেলিওর বা প্রাইমারি কম্প্রেশন ফেলিওর বলি। সো ওইটা খুব দ্রুতই ঘটবে, ঠিক আছে। খুব লাইটলি রিইনফোর্স যদি করে ফেলি তাহলে স্টিলের এলংগেশনটা অনেক বেশি হবে এবং সেকেন্ডারি কম্প্রেশন ফেলিওর দ্রুত হবে। অথবা এমনও হতে পারে যে খুবই লাইটলি করে ফেলায় এই সেকেন্ডারি কম্প্রেশন ফেলিওর হওয়ার পূর্বেই স্টিলের এই যে টিয়ারিং হয়ে যাবে, স্টিল ছিঁড়ে দুই ভাগ হয়ে যাবে, এরকম হতে পারে। সো এইটাকে আমরা যদি অ্যাভয়েড করতে চাই, কি করতে হবে? সেই জন্যই এই যে মিনিমাম অ্যামাউন্টের রিইনফোর্সমেন্ট বলা হচ্ছে, ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও বলা হচ্ছে, যে এই আন্ডার রিইনফোর্সড বিম, অর্থাৎ ডিজাইন করার, আমরা আন্ডার রিইনফোর্সড বিম ডিজাইন করতে চাই, সেইটা অর্জনের জন্য কিভাবে আহ, সেটা যেন কিভাবে অর্জন করা যায়, তার জন্য ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও আমরা প্রেসক্রাইব করেছি, রাইট? আর মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে এটা, ওই দেখো, আরেক ধরনের ফেলিওর অ্যাভয়েড করার জন্য। সো আন্ডার রিইনফোর্সড বিম ডিজাইন করা হচ্ছে কম্প্রেশন ফেলিওর অ্যাভয়েড করার জন্য, আর মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও আমরা একটা প্রোভাইড করব, অর্থাৎ মিনিমাম অ্যামাউন্টের স্টিল আমাদেরকে প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে যে প্রিম্যাচিওরড ফেলিওর বলবো আমরা, ঠিক আছে। আমরা এখানে পড়ে যাই, আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। অ্যানাদার মোড অফ ফেলিওর মে অকার ইন ভেরি লাইটলি রিইনফোর্সড বিমস if the flexural strength of the cracked section is less than the moment that produced cracking of the previously uncracked section, the beam will fail immediately and without warning of distress upon formation of the first flexural crack. তোমার একটা রিইনফোর্সড কংক্রিট বিমে, এই বিমে আমরা যদি বিম টেস্ট করি, ফর এক্সাম্পল, এখানে আমি খুবই লাইটলি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলাম, মানে অতি অল্প পরিমাণ, হয়তো ধরো আমার এই বিম সেকশন হচ্ছে 10 ইঞ্চ বাই 20 ইঞ্চ, অথচ আমি দুইটা 8 মিলিমিটার বার ব্যবহার করেছি ধরো, মানে খুবই লাইটলি রিইনফোর্স করলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা জানি যে ক্র্যাকিং এর পূর্বে এটার মোমেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এমসিআর। ক্র্যাকিং মোমেন্ট আমরা বের করেছি আগের এক্সাম্পল গুলোতে, এক্সাম্পল যে 4.1 কিন্তু এটা বের করেছি। এমসিআর হচ্ছে FR × I/C, রাইট? আমি যদি ভুল না করে থাকি। আমরা যে ফ্লেক্সারাল স্ট্রেস নির্ণয়ের ফর্মুলা মেকানিক্স অফ সলিডস থেকে জানি, MY/I। তো সিগমা ম্যাক্স যদি আমরা বলি, সিগমা এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেসে, যেটা যদি ক্র্যাকিং স্ট্রেস, টেনসাইল স্ট্রেসে FR লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা এম কে MCR লিখবো, আর ওয়াই হবে তখন এই যে সি। সি হচ্ছে এখানে এই জাস্ট বিমের H/2, ঠিক আছে, এটা হচ্ছে আমার H। আমি যদি এখানে ক্রস সেকশন দেখাই তাহলে BH। তো টেনশন জোনে নিউট্রাল অ্যাক্সিসটা তো আনক্র্যাকড অবস্থায় মিডিলে থাকে, আমার রিইনফোর্সমেন্ট হয়তো আছে এখানে, যে ট্রান্সফর্ম সেকশন করে নিব। তো IUT আমরা নিতে পারি, আনক্র্যাকড ট্রান্সফর্ম সেকশন। এনিওয়ে, সামহাও দেখো এটাই কিন্তু ফর্মুলা। তো এখান থেকে তাহলে MCR ইকুয়াল টু কি হবে? সি ইকুয়াল টু তখন H/2 হয়ে যাবে। সো আমি তখন পাবো MCR ইকুয়াল টু, এই যে দেখো, FR × IUT ওভার হচ্ছে সি, মানে হচ্ছে H/2, ঠিক আছে। এখানে সি ইকুয়াল টু কিন্তু H/2, আমি এখানে লিখতে পারি সি ইকুয়াল টু H/2, H/2। সো আমরা এটা আসলে ডেরিভেশনটাও একটু দেখবো। তো এটার যে ক্র্যাকিং রেজিস্ট্যান্স, ক্র্যাকিং মোমেন্ট মানে এই মোমেন্টটা সে ক্র্যাকিং এর পূর্বে রেজিস্ট করতে পারে। আমার অ্যাপ্লাইড মোমেন্ট যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে এখানে ক্র্যাকিং চলে আসবে, ঠিক আছে। সো এই ক্র্যাকিং মোমেন্টের চেয়ে যদি ক্র্যাকিং মোমেন্ট স্টিলে যে স্ট্রেস ক্রিয়েট করে, আমরা সেটাও নির্ণয় করতে পারি এখান থেকে, এই ক্র্যাক সেকশন অ্যানালাইসিস করার পরে। তাহলে সেই স্ট্রেস নেওয়ার সেই স্টিলে যে স্ট্রেস, সেটা যদি ইল্ড স্ট্রেসের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্টিল ইলংগেশন শুরু হয়ে যাবে। তাহলে ফার্স্ট ক্র্যাক ফর্ম করার পরেই কিন্তু স্টিলের ইলংগেশন হয়ে এটা ফেইলিওরের দিকে চলে যাবে আর কি।
সরি গাইস, মাঝখানে একটু ব্রেক হয়ে গিয়েছিল। আমি আবার রিজিউম করছি এখন। তো আমরা যেখানে ছিলাম যে এই ক্রাকিং মোমেন্ট যেটা, তার চেয়ে যদি অ্যাপ্লাইড মোমেন্ট বেশি হয়ে যায় তাহলে এখানে ক্রাক চলে আসবে এবং কংক্রিটের টেনশন জোনের কংক্রিটের স্ট্রেস তখন স্টিলে ট্রান্সফার হবে। সো ওই স্টিলটা যদি তখন ইল্ডিং হয়ে যায়, খুব কম পরিমাণ স্টিল যদি আমরা প্রোভাইড করি, তখন ফোর্স বেশি হয়, স্টিলের এরিয়া কম হয়, তখন এখানে ইলংগেশন মানে স্টিল ইল্ডিং এ পৌঁছে যাবে এক কথায়। তো তার মাধ্যমে কি হবে, স্টিল এন্ডিং হয়ে গেলে যে সেকেন্ডারি কম্প্রেশন ফেলিওর হতে পারে, বা এমনকি স্টিল যদি খুবই কম পরিমাণে দেওয়া হয় তাহলে স্টিলের টিয়ারিং ফেলিওর হয়ে যেতে পারে। এটা হওয়ার চান্স যদিও বা খুবই কম, সাধারণত সেকেন্ডারি কম্প্রেশন ফেলিওরটাই হয়। তো আমরা সেটা অ্যাভয়েড করার জন্যই এই যে স্যার, ক্রাকিং এর পরে যেন অ্যাটলিস্ট ক্রাকিং এর সমান স্ট্রেংথ থাকে, মানে ক্রাকিং এর পূর্বে যে লোড নিতে পারে ক্রাকিং এর পরে যেন ঠিক ততটুকু লোড অ্যাটলিস্ট নিতে পারে, সেই পরিমাণের রিনফোর্সমেন্ট কমপক্ষে দিতে হবে, যাতে এরকম এই যে সেকেন্ডারি ইমিডিয়েট কোলাপস না হয়, ঠিক আছে, উইদাউট ওয়ার্নিং। তো তাতে ক্র্যাকিং এর পরে যেন এটা যে ইলংগেশনটা হতে পারে, ইল্ডিংটা, স্টিল ইল্ডিং এর মাধ্যমে যেন ক্র্যাকিং, ক্র্যাক উইডথ বাড়তে পারে, ক্র্যাক ডেপথ বাড়তে পারে এবং বিম ডিফ্লেক্ট হয়ে যেতে পারে, যেন আমরা ওয়ার্নিং বুঝতে পারি যে বিম ফেল হতে যাচ্ছে, তাহলে মিনিমাম অ্যাটলিস্ট একটা সার্টেন অ্যামাউন্টের রিইনফোর্সমেন্ট আমাকে প্রোভাইড করতে হবে এই সাডেন ফেলিওর অ্যাভয়েড করার জন্য। সো দেখো, আমরা এই আন্ডার রিইনফোর্সড বিমের ক্ষেত্রেও কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যেন সাডেন ফেলিওর অ্যাভয়েড করা যায়। কংক্রিট ফেল হলে সাডেন হয়, আর স্টিল ইল্ডিং এর মাধ্যমে হলে এটা গ্রাজুয়াল হয়। সো আমরা এটাই চাই। একইভাবে এই যে মিনিমাম একটা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবো যেন সাডেন কংক্রিট ফেলিওর না হয়, ঠিক আছে। সো এই সাডেন ফেলিওর অ্যাভয়েড করাটা আমাদের হচ্ছে টার্গেট। তো আমরা এই গ্রাজুয়াল ফেলিওর চাই, এক কথায় ওয়ার্নিং চাই, ইন কেস যদি এটা ফেল করেও তাহলে আমরা ওয়ার্নিং চাই। তো তার জন্যই এখানে প্রভিশন একটা, আমরা আরেকটু পরে আগাই এবং আমি ফর্মুলা ডেরাইভ করবো, আশা করি যে কিভাবে এটা এই ভ্যালুগুলো আসছে আমরা দেখতে পারবো। To ensure against this type of failure, a lower limit can be established for the reinforcement ratio by equating the cracking moment computed from the concrete modulus of rupture to the strength of the cracked section. তো আমি এখানে একটু ফর্মুলা আকারে তোমাদেরকে দেখাই। আমার আমার ধারণা মেকানিক্স অফ সলিডস এ তোমরা এগুলো অলরেডি পড়েছো, এখানে দেখালে বুঝতে পারবে। সো আমরা এই যে ক্র্যাকিং মোমেন্ট অফ আনক্র্যাকড সেকশন সেটা পাই হচ্ছে এমসিআর ইকুয়াল টু এফ আর আই ইউটি ওভার সি। তো আমরা এখানে দেখো একটু সিম্পলিফিকেশন করে এফ আর আমরা কত নেই, এফ আর হচ্ছে যে মডুলাস অফ রাপচার অফ কংক্রিট। তো সেটা কিন্তু আমরা যে 7.5 স্কোয়ার রুট এফ প্রাইম, সেটা পিএসআই ইউনিটে, আমার মনে হয় তোমরা এটা সবাই জানো। আমরা কংক্রিটের ক্ষেত্রে এটা নেই হচ্ছে 7.5 স্কোয়ার রুট অফ এফ প্রাইম সি, এটা হলো এফ সি আর এফ আর এর ভ্যালু, ঠিক আছে, ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ কংক্রিট অনলি, রিইনফোর্সমেন্ট নয়। আর আইইউটি ওভার সি, এটাকে আমরা এই যে সেকশন মডুলাস বলতে পারি, রাইট, এস, সেকশন মডুলাস এস এক্স। তো সেটা আমরা যে রেক্টেঙ্গুলার সেকশনের জন্য উইডথ যদি বি হয় আর হাইট যদি এইচ হয়, তাহলে তার জন্য আমরা রেক্টেঙ্গুলার সেকশনের সেকশন মডুলাস, এটা হচ্ছে বি এইচ স্কোয়ার বাই 6। আমার ধারণা এতটুকু তোমরা সবাই জানো। অথবা আমরা এখানে আইইউটি ভ্যালু আমরা গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া রাফ এস্টিমেশনের জন্য বি এইচ কিউব বাই 12 নিতে পারি। রেক্টেঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্ট্রাল এক্স অ্যাক্সিস হচ্ছে বি এইচ কিউব বাই 12, রাইট। আর নিচে এই যে সি এর ভ্যালু তখন কি হবে, এইচ বাই 2। তো আলটিমেটলি দেখো সেই দুইটা বসালে যে 12 আর 2 কেটে 6 হয়ে যায়, এইচ আর এইচ কিউব কেটে এইচ স্কোয়ার হয়। সো এটা হচ্ছে আমাদের এই যে ক্রাকিং এর পূর্বের মোমেন্ট, দেখো ক্রাকিং এর পূর্বে বিমের মোমেন্ট ক্যাপাসিটি। আর ক্রাকিং ইমিডিয়েটলি হয়ে গেল তখন কংক্রিটের, সরি, ওই বিমের স্ট্রেংথ কত হবে, আমরা এই যে ক্র্যাকড সেকশন অ্যানালাইসিস করেছিলাম যখন, সরি, ক্র্যাকড সেকশন অ্যানালাইসিস করেছিলাম তখন এম এর নির্ণয়ের ফর্মুলা ছিল আমাদের এই যে এ এস এফ এস। তো ক্র্যাকিং হয়ে যাওয়ার পরে আমরা তো স্টিলের ফেইলিওর অ্যাভয়েড করতে চাই, তাহলে স্টিলের স্ট্রেস এখানে এফ এস না নিয়ে, আচ্ছা আমি প্রথমে দেখাই, আমরা হয়তো জেডি লিখতে পারি যদি স্ট্রেস ইলাস্টিক থাকে তাহলে। আর অথবা এটাকে দেখো আমরা ফেইলরের পূর্ব মুহূর্তে যখন যাব, যে স্টিলের ফেইলের পূর্ব মুহূর্তে যখন যাব, তখন এটাকে আলটিমেট স্ট্রেংথে নিয়ে যেতে পারবো। তার মানে এ এস এফ ওয়াই ইন্টু, আমি এখানে তাহলে এই যে ডি মাইনাস বেটা সি, অথবা আমি এই যে এটাকে অবলিক দিয়ে লিখতে পারি যে জেনারেল অ্যানালাইসিস দিয়ে লিখলে এ এস এফ ওয়াই ডি মাইনাস বেটা সি, অথবা রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক দিয়ে যদি লিখি তাহলে এ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই 2, যে ফর্মে লিখি না কেন। তো এইটাকে দেখো, এখন আমরা একটু জাস্ট রাফ এস্টিমেশনের জন্য, আবারও বলছি অ্যাকুরেট নয়, রাফ এস্টিমেশনের জন্য কি করতে পারি, সিম্পলিফাই করে এএস, ইল্ডিং তো অবশ্যই স্টিলের হতে হবে, না হলে তো ফেইলিওর হবে না, তাহলে এএস এফ ওয়াই থাকবে। আর এই যে যে মোমেন্ট টার্ম ডি মাইনাস এ বাই 2 বা ডি মাইনাস বেটা সি অথবা জে ডি যাই বলি,
সেটাকে আমরা 95% অফ ইটস ইফেক্টিভ ডেপথ, 95% অফ ডি, মোস্ট অফ দ্য টাইম দেখবা 0.9 থেকে 96 পর্যন্ত হয়ে থাকে। সো জাস্ট এখানে অ্যাভারেজ এস্টিমেশনের জন্য এটা নিলাম। তাহলে এমসিআর ইকুয়াল টু পেলাম আমরা হচ্ছে 7.5 স্কোয়ার রুট এফ প্রাইম সি ওভার ইন্টু বিএস স্কোয়ার বাই 6। আর ক্রাকিং এর পরে জাস্ট ইমিডিয়েট আফটার ক্রাকিং, মানে ওই একই লোডে আসলে ক্র্যাকিংটা হবে, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এএস এফ ওয়াই ইন্টু 0.95 ডি। তো এই দুইটা যদি আমরা এখন ইকুয়াল করি তাহলে কি পাবো দেখো। তাহলে আমি ক্র্যাক এমসিআর ইকুয়াল টু এখন এম এন লিখবো, রাইট? আচ্ছা, এম এন বাম পাশে লিখি, এম এন ইকুয়াল টু এমসিআর, ক্র্যাকিং মোমেন্ট হতে হবে। যদি আমি ফেল ক্র্যাকিং এর পরেই ফেইলিওর অ্যাভয়েড করতে চাই তাহলে আমাকে অ্যাটলিস্ট এমন পরিমাণ স্টিল প্রোভাইড করতে হবে যেন ক্র্যাকিং এর সময় যে লোড সে হোল্ড করে ততটুকু লোড এই স্টিল রিইনফোর্সমেন্ট হোল্ড করতে পারে। সেই জন্যই দুইটা ইকুয়াল করলাম। তো আমরা এম এন ইকুয়াল টু কি পেয়েছি, এএস ইন্টু এফ ওয়াই ইন্টু 0.95 ডি। আর ডান পাশে এটা পেয়েছি এমসিআর ইকুয়াল টু 7.5 স্কোয়ার রুট এফ প্রাইম সি। পার্ডন মি, আমার কলম আসলে তো মানে এফিশিয়েন্ট না। এটা আমি যে টাচ পেন দিয়ে লিখি এইচপির ল্যাপটপে স্পেক্ট্রার 360, বাট এটা কখনো কখনো ভেরি ফাস্ট লিখে, আর এই জুমে যখন ব্যবহার করি তখন আসলে একটু আহ, সময় নেয়, এক কথায় ল্যাগিংস আছে। সো 7.5 স্কোয়ার রুট অফ এফ প্রাইম সি ওভার কত ছিল ইন্টু হচ্ছে বিএস স্কোয়ার ওভার 6, এর সাথে বি ইন্টু এইচ স্কোয়ার ওভার 6 আছে। ঠিক আছে, এখানে আরো একটা অ্যাজাম্পশন দেখো, এখানে এই যে বাম পাশে ডি আছে, লেফট সাইডে ডি আছে, আর এই যে ডান সাইডে দেখো এইচ আছে। তো আমরা এইচ বাই ডি রেশিও সাধারণত রেক্টেঙ্গুলার বিমের জন্য দেখো, আমাদের কাভার কতটুকু থাকে 2.5 ইঞ্চ। তো বিমের টোটাল ডেপথ যদি ধরো 25 ইঞ্চ হয় তাহলে ডি হয় হয়তো 23 ইঞ্চ বা 22.5 ইঞ্চ বা 22 ইঞ্চ। তো এই রেশিওটা করলে সাধারণত দেখো এই যেহেতু বড়, এই 1.1 এর মতো হয় বা 1.05 এরকম হয়। তো আমরা যদি এইটাই এখানে ইউজ করি তাহলে এখানে কি কি পাবো আমরা, তাহলে 7.5 স্কোয়ার রুট এফ প্রাইম সি ইন্টু বি ইন্টু এইচ এর জায়গায় লিখবো এখন এইচ ইকুয়াল টু 1.1 ডি। ঠিক আছে, 1.1 ডি। তো এই 1.1 ইন্টু ডি, তার আবার স্কোয়ার্ড আছে, আর নিচে হচ্ছে 6, এটার স্কোয়ার্ড। তো এখানে এখন ক্যালকুলেট করে আমি বাম পাশে শুধু এস রাখতে চাই। ঠিক আছে, এস রাখবো, এই এফ ওয়াই তাহলে যে নিচে চলে যাবে, এখানে 0.95 ও নিচে চলে আসবে, এই একটা ডি কেটে যাবে, ডান পাশে যে ডি এর স্কোয়ার আছে তাহলে শুধু ডি থাকবে। তাহলে আমি ক্যালকুলেট যদি করি, আমি ক্যালকুলেট করেছি আমার ক্যালকুলেটরে, এটা আসছে 1.59 সামথিং। তো আমি সেটাকে দেখো রাফলি যদি রাউন্ড আপ করে লিখি তাহলে 1.6 স্কোয়ার রুট এফ প্রাইম সি থাকে উপরে, নিচে এই যে এফ ওয়াইটা চলে আসে, আর বি থাকে আর ডি থাকে, বিডি। ঠিক আছে, সো এটাই হচ্ছে এই যে আমি যদি ক্রাকিং এর পরে অ্যাটলিস্ট ক্রাকিং মোমেন্টের সমান মোমেন্ট রেজিস্ট করতে চাই তাহলে এই এস পরিমাণ রিইনফোর্সমেন্ট আমাকে প্রোভাইড করতে হবে। সো এটাই হচ্ছে ডেরিভেশন। তো আমরা সেটা দেখলাম, ডিরাইভ করলাম, এবং এখানেও আমরা সেটাই যে দেখতে পাচ্ছি, দেখো এসিআই কোডও সেই ভ্যালুটা এক্স্যাক্টলি এই ডেরিভেশন থেকে এনে এখানে দেখিয়েছে যে মিনিমাম তোমাকে এতটুকু 1.6 স্কোয়ার রুট এফ প্রাইম সি এফ ওয়াই বিডিডব্লিউ পিডি অ্যামাউন্ট রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে যদি ক্রাকিং এর পরে সাডেন কোলাপস প্রিভেন্ট করতে চাও। তো এটা হচ্ছে এগেইন রেক্ট্যাঙ্গুলার বিম সেকশনের জন্য আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার সেকশন বিম দিলাম, যার উইডথ হচ্ছে বি এবং ডেপথ হচ্ছে এইচ, সেই ধরনের বিমের জন্য। ঠিক আছে, সো অন্য বিম যদি টি বিম হয় তাহলে তার জন্য ডেরিভেশন আমরা করতে পারবো, যে দেখো টি বিমে যদি ফ্লান্সটা কম্প্রেশনে থাকে তাহলে এটা, আর যদি টি বিমের ফ্লান্সটা টেনশনে থাকে তাহলে এই যে এটা, সব ডেরিভেশন আমরা করতে পারবো। সো আমার মনে হয় একটা দেখিয়েছি, বাকি দুইটা তোমরা করে নিতে পারো। আমি এত ডিটেইলস আর ক্যালকুলেশনে যাব না, লম্বা ক্লাস হয়ে যাবে। ফর রেক্টেঙ্গুলার সেকশন হ্যাভিং উইথ বি, total depth d and total depth h and effective depth d,
দ্য সেকশন মডুলাস উইথ রেসপেক্ট টু দ্য টেনশন ফাইবার ইজ বিএস স্কোয়ার বাই 6। আমি এটা অলরেডি ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়েছি। ফর টিপিক্যাল ক্রস সেকশনস it is satisfactory to assume that H over D is equal to 1.1 and that the internal lever arm at flexural failure is 0.95 D. If the modulus of rupture is taken as FR equal to 7.5 square root F prime C as usual, then an analysis equating the cracking moment to the flexural result is strength results in this one. Again এটা কিন্তু PSI ইউনিটে মানে FPS ইউনিটে, ঠিক আছে? আমি আবারও বলছি, যদি এমকেএস ইউনিট বা নিউটন মিলিমিটার ইউনিটে হয় তাহলে কিন্তু ডিফারেন্ট হবে ভ্যালুগুলো। সো এটা হচ্ছে এফপিএস ইউনিটে, তার মানে বি হতে হবে, ডি হতে হবে ইঞ্চিতে, এফ ওয়াই হতে হবে পিএসআই তে, এফ প্রাইম সি হতে হবে পিএসআই তে, তাহলেই এটা ব্যবহার করতে পারবা। সো এটা হচ্ছে রেক্টেঙ্গুলার বিমের জন্য, এটা এই এতটুকু মিনিমাম অ্যামাউন্ট রিইনফোর্সমেন্ট দিতে হবে। তাহলে আমাকে এই যে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট, মিনিমাম রিইনফোর্সমেন্ট, সাডেন ফেইলিওর বোথ টাইপেই অ্যাভয়েড করার জন্য দেখো মিনিমামের চেয়ে রিইনফোর্সমেন্ট বেশি দিতে হবে, ম্যাক্সিমামের চেয়ে রিইনফোর্সমেন্ট কম দিতে হবে। সো আমার হচ্ছে এই এতটুকু উইন্ডওয়ার্ক, এর মধ্যে আমি সিলেক্ট করতে পারবো যে এর মধ্যে আবার কম বেশি করে রিইনফোর্সমেন্ট দেওয়া যাবে। আমরা ডিজাইনে দেখবো সেটা। দিস ডেভেলপমেন্ট ক্যান বি জেনারেলাইজড টু অ্যাপ্লাই টু বিমস হ্যাভিং টি ক্রস সেকশন, দ্যাট মিনস এ টি বিম। The corresponding equations depend on the proportions of the cross section and on whether the beam is bent with flange in tension or in compression. For T beams of typical proportions that are bent with the flange in compression, usually on analysis will confirm that the minimum steel area should be 2.7 square root F prime C over Fy into BWD. তাহলে দেখো অলমোস্ট 1.6 মানে হচ্ছে দুই তিন দ্বিগুণের চেয়ে একটু কম, 1.75 টাইমস মতো হবে আর কি। বাট টি বিম এর জন্য দেখো, টি বিম সাধারণত যে আমরা মিড স্প্যানে যদি কন্টিনিউয়াস বিম হয় তাহলে মিড স্প্যানে স্ল্যাবের পার্টকে টি বিমের হিসাবে নিতে পারি। তাহলে তখন ফ্লান্সটা কম্প্রেশনে থাকে আর স্টেম বা ওয়েবটা থাকে হচ্ছে টেনশনে। তো সেই ক্ষেত্রে দেখো মিনিমাম অ্যামাউন্ট অফ রিইনফোর্সমেন্ট হচ্ছে 2.7 স্কয়ার রুট এফ প্রাইম সি ওভার এফ ওয়াই ইন্টু বিডি। এখানে বিডি এর জায়গায়, বি এর জায়গায় আসলে বিডব্লিউ লেখা হয়েছে। বিডব্লিউটা হচ্ছে উইডথ অফ ওয়েভ, ঠিক আছে? এখানে রিমেম্বার ওই রেক্টেঙ্গুলার বিমের উইডথ না, বরং উইডথ অফ ওয়েভ অফ দ্য বিম এটা নিতে হবে। হোয়ার বিডব্লিউ ইজ দ্য উইডথ অফ দ্য ওয়েভ or stem projecting below the slab. For T beams that are bent in flange with the flange in tension, from a similar analysis, the minimum steel area is AS equal to 6.2 square root F prime C over Fy into BWD. এটা দেখো আরো অনেক বেশি। সো টি বিমের ফ্লান্স টেনশনে এরকম ডিজাইন আমরা কখনো সাধারণত করি না বা হয় না। বাট মানে কিছু কিছু ক্ষেত্রে আসলে ইন্টেনশনালি এমন করা হয়। আম, এগুলোর অ্যাপ্লিকেশন খুব কম পাওয়া যাবে, বাট এমন অনেক সময় হতে পারে যে একটা টি বিমেরই ফ্লান্সটা বটমে আছে, তার মানে টেনশনে আছে, সাধারণত এটা তখন সিম্পলি সাপোর্টেড বিম হতে পারে। আর ওয়েবটা আছে কম্প্রেশন জোনে এবং তার উপরে হয়তো একটা কলাম সাপোর্টিং দেওয়া হচ্ছে, এরকম কিছু। তো এই এই কেসটা আসলে নর্মালি অ্যারাইজ করবে না আমাদের। বাট যদি করে তাহলে এসিআই কোডের রিকমেন্ডেশন কি? তো এই তিনটা কিন্তু এই যে যে ফর্মুলা গুলো দেখলাম আমরা, 4.36 A, 4.36 B এবং 4.36 C, এগুলো জাস্ট এই যে অ্যানালিটিক্যাল ডেভেলপমেন্ট। আমি ইকুয়েশন দ্বারা দেখাতে পারি, আমি একটা যেমন দেখালাম বাকি দুইটাও দেখাতে পারি যে মিনিমাম রিইনফোর্সমেন্ট এতটুকু দিতে হবে। আর এরপরে এখন আমরা আসবো যে এসিআই কোড কি বলছে। এসিআই কোড কি ওইটাই রাখছে নাকি এর চেয়ে একটু কম বেশি করে বলেছে? তো দেখো সেটাই আমরা এখন দেখতে চাই। The ACI code requirements for minimum steel area are based on the results just discussed, but there are some differences. ওই রেজাল্টের উপরে ভিত্তি করে আসলে এসিআই কোড একটু চেঞ্জ করে আমাদেরকে রেকমেন্ডেশন করেছে, আমরা সেটা দেখতে পাবো নিচে। অ্যাকর্ডিং টু এসিআই কোড 961, এটা হচ্ছে এসিআই কোড 2014 কে রেফার করছে। At any section where tensile reinforcement is required by analysis, with some exceptions as noted below, the area AS provided must not be less than AS minimum equal to 3.5 square root F prime C over Fy BWD. That must be greater than or equal to 200 BWD over Fy. So এখানে দেখো এটা মানে রেক্টেঙ্গুলার বিম নাকি টি বিম এটার এখানে ডিফারেন্সিয়েশন করছে না। যে কোনো ধরনের বিমের জন্য যদি টেনশন রিইনফোর্সমেন্ট দরকার হয় তাহলে সেখানে মিনিমাম এতটুকু রিইনফোর্সমেন্ট দিতে হবে, হোক সেটা রেক্টেঙ্গুলার বিম হোক সেটা টি বিম। তো এখানে বিডব্লিউ বলতে যে উইডথ অফ ওয়েভ, যদি রেক্টেঙ্গুলার বিমই হয়, যেমন
কন্টিনিউয়াস বিমের কলাম সাপোর্টে যদি আমরা ধরি, সেখানে টি বিম আসলে হয় না। টি বিম হলে ফ্লাঞ্জটা আসলে টেনশনে চলে যায়, বাট এটা এক্সেসিভ অ্যামাউন্টের রিইনফোর্সমেন্ট তখন দেয়। আমরা ওই উপরে যে বললাম যে 6.2 স্কয়ার রুট এফ প্রাইম সি ওভার এফ ওয়াই, এটা আসলে যে স্পেশালি হয়তো সিম্পলি সাপোর্টেড টি বিমের জন্য, যার ফ্লাঞ্জটা আসলে টেনশনে আছে। কিন্তু আমরা যে কন্টিনিউয়াস বিম গুলা করি সেখানে আসলে টি বিম আসলে এখানে হবেই না, কারণ ফ্লাঞ্জটা টেনশনে থাকবে। এটা টি বিম ডিজাইন করলে আসলে আনইকোনমিক্যাল হবে আর কি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হিউজ অ্যামাউন্ট রিইনফোর্সমেন্ট আসবে, আর অ্যাকচুয়াল বিহেভিয়ারটা আসলে ওরকম হয় না। সো এখানে আসলে এই যদি কলাম সাপোর্টের কলাম সাপোর্টের নিকট কন্টিনিউয়াস বিমের কথা বলি, সেখানে তো আমরা সাধারণত রেক্টেঙ্গুলার বিম ডিজাইন করি, তাহলে ডেফিনেটলি সেখানে টি সেকশন থাকলেও, যেহেতু স্ল্যাব আছে, টি সেকশন থাকলেও এখানে বিডব্লিউটা নিতে হবে হচ্ছে ওয়েবের ওয়েট আর কি। সো আমরা সাধারণত এইটুকু মনে রাখলেই পারবো যে 3 স্কয়ার রুট এফ প্রাইম সি ওভার এফ ওয়াই বিডব্লিউডি, বাট সেটা আবার 200 বিডব্লিউডি ওভার এফ ওয়াই এর চেয়ে কম হবে না। সো এই পরেরটা দেখো, এটা হচ্ছে হিস্টোরিক্যাল রিজনে আসছে, আর এটা হলো যে 2.7, যেটা আমরা দেখলাম যে রেক্টেঙ্গুলার বিমের জন্য 1.6 এখানে, আর টি বিমের জন্য আসছে কত, 2.7। মানে আমরা সাধারণত যেভাবে ডিজাইন করি, এই সাধারণত টি বিম ডিজাইন করি যদি ফ্লান্সটা কম্প্রেশনে থাকে আর ওয়েবটা টেনশনে থাকে, তখনই আমরা টি বিম ধরে ডিজাইন করি। বাট আবারও বলছি যে স্পেশাল কেস যদি এমন হয় যে একটা সিম্পলি সাপোর্টেড টি বিম যার ফ্লান্সটা টেনশনে আছে আর ওয়েবটা কম্প্রেশনে আছে, তখন কিন্তু এই যে নিচেরটা অ্যাপ্লিকেবল। বাট সেটাও দেখো এসিআই করে একটু মডিফাই করে অন্যরকম ভাবে দিবে। বাট রেক্টেঙ্গুলার বিম অথবা টি বিম হোয়ার ফ্লাঞ্জ ইজ ইন কম্প্রেশন, তার জন্য আমাদের এসিআই কোড বলছে এই রেক্টেঙ্গুলার বিমের জন্য কম দিলেও চলবে না, বরং আমরা টি বিমের জন্য যেটা সেটাই মিনিমাম হিসেবে দিব। তার মানে কনজারভেটিভ হয়ে যাচ্ছে রেক্টেঙ্গুলার বিমের জন্য। এই 2.7 কে বাড়িয়ে রাউন্ড আপ করে, আসলে এই 2.7 কে রাউন্ড আপ করে এটা আরো কনজারভেটিভ করে 3 করে দিল এসিআই কোড, ঠিক আছে। এটাকেই 3 করে এখন এই এই ফর্মুলাটা দিচ্ছে। আর এখানে এই যে ডান পাশের যে অংশটা 200 ডিভাইডেড বাই এফ ওয়াই রিইনফোর্সমেন্ট রেশিও, এইটা আসলে হিস্টোরিক্যাল রিজন এখানে আসলে বর্ণনা করছে। দেখো, দিস অ্যাপ্লাইজ টু বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ বেন্ডিং সেকশনস। The inclusion of the additional limit of 200 divided by 200 VWD over FY is merely for historical reasons. It happens to give the same minimum reinforcement ratio 0.005 that was imposed in earlier course for the common material strengths. So এটা হচ্ছে হিস্টোরিক্যালি সবাই প্রোভাইড করে আসছে। তো এইটা হচ্ছে মিনিমাম দিতেই হবে, কিন্তু এইটার চেয়ে এই 3 স্কয়ার রুট এফ প্রাইম ওভার এফ ওয়াই বিডব্লিউডি এর পরিমাণ 200 বিডব্লিউডি ওভার এফ ওয়াই এর চেয়ে কম হতে পারবে না। নোট ইন ইকুয়েশন 4.37 এ এই যে এই ইকুয়েশনের কথা বলা হচ্ছে, the section with BW is used, it is understood that for rectangular sections BW is equal to B. Note for that, note further that the ACI coefficient 3 is conservatively used, rounded value, compared with 2.7 in equation 3 4.36b for T beams with the flange in compression, and is very conservative when applied to rectangular beam sections for which the nominal analysis gives 1.6 equation 4.36. আমি explain করেছি already এই sentence গুলো। This probably reflects the view that minimum T is still for the negative bending sections of a continuous T beam, which are in effect, come on, which are in effect rectangular sections as discussed in section 4.7c. আমি সরি, এই সেন্টেন্সটা আসলে এর পরে কন্টিনিউয়াস হচ্ছে, শুড বি নো লেস দ্যান, আমি মনে হয় আবার পড়ি তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। দিস প্রবাবলি রিফ্লেক্টস দ্য ভিউ দ্যাট দ্য মিনিমাম স্টিল ফর দ্য নেগেটিভ বেন্ডিং সেকশনস অফ এ কন্টিনিউয়াস টি বিম should be no less than that for the positive bending sections where the moment is generally smaller. So আমরা পজিটিভ সেকশনে মিনিমাম যে অ্যামাউন্ট অফ রিইনফোর্সমেন্ট দিব, বেসিক্যালি নেগেটিভ সেকশনে মিনিমাম সেটাই দিতে হবে। এটা আমাদেরকে এই এসিআই কোড আসলে সেটা নিয়ে আসছে আর কি। সো আমরা হ্যাঁ, এই যে টি বিমের ফ্লাঞ্জ যদি এখন টেনশনে থাকে, স্পেশালি এই যে দেখো স্ট্যাটিক্যালি ডিটারমিন্ড স্ট্রাকচার হয়, তখন কি কতটুকু দিতে হবে। উপরের অংশটা কিন্তু নেগেটিভ সেকশন, আমি আবারও বলছি যে কলাম ফেসে কিন্তু টি বিম স্ল্যাব থাকে এবং বিম থাকে, তাহলে ওটাকে আমরা টি বিম বলতে পারি, বাট টি বিমের ফ্লাঞ্জ তখন টেনশনে থাকে।
সো সেই জায়গাতেও আমরা আসলে এই যে বি থ্রি স্কোয়ার রুট এফ প্রাইম ওভার বি এফ ওয়াই ইন্টু বি ডব্লিউ ডি এটাই দিব। আহ, এটাই সেখানে দিতে পারবো, কারণ নেগেটিভ সেকশনে একই সেকশন একই রিইনফোর্সমেন্ট রিকমেন্ড করেছে এসিআই কোড। বাট নিচের এটা পড়ো, দেখো পার্থক্যটা তখন ক্লিয়ারলি বোঝা যাবে। এসিআই কোড 9.6.1 treats statically determinate T-beams with the flange in tension as a special case for which the minimum still area is equal to or greater than the value given by equation 4.37a, with BW replaced by either 2BW or the width of the flange whichever is smaller. সো আবারও বলছি যে সিম্পলি সাপোর্টেড হলেই তো আমাদের ডিটারমিনিট বিম হবে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হবে। তো সেরকম বিমের যদি ফ্লাঞ্জটা বটমে থাকে, আমার মনে হয় এই যে এরকম ইনভার্টেড বিম হবে, যদি আমি অঙ্কন করি ক্রস সেকশনটা হবে অনেকটা এরকম। সরি, এটা হলো ক্রস সেকশন। তো এইখানে নিচে এই যে সাপোর্ট আছে আমার, ধরো কলামস বা ব্রিজ পিয়ার কিছু একটা আছে। তো এরকম যদি হয় যে আমার টেনশনে ফ্লান্সটা টেনশন, আর শর্ত হলো দেখো এটা সিম্পলি সাপোর্টেড অর্থাৎ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম হবে, তখন আমি উপরের ইকুয়েশনে এখানে এই বিডব্লিউ কে আইদার টু বিডব্লিউ অথবা উইডথ অফ দ্য ফ্লান্স এর মধ্যে যেটা স্মলার, দেখো হুইচ এভার ইজ স্মলার, সেইটা দিয়ে আমি রিইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করব। সো এটা হচ্ছে একটা এক্সেপশন। বাট এই যে কন্টিনিউয়াস বিমে যেখানে নেগেটিভ কলাম ফেসে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসে, অর্থাৎ সেখানে টি বিম ধরলেও টি বিমের টি অর্থাৎ ফ্লান্সটা হচ্ছে টেনশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই যে উপরের ওইটাই নিতে হবে। ঠিক আছে, 3 স্কোয়ার রুট এফ প্রাইম সি এফ ওয়াই ওভার বিডব্লিউ ডি। সো আমরা আমার মনে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখানে। নোট দ্যাট এসিআই কোড ইকুয়েশন 437A is conveniently expressed in terms of a minimum tensile reinforcement ratio rho minimum by dividing both sides by BWD. সো আমরা এই যে BWD দ্বারা ভাগ করে দিলে রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে 3 স্কোয়ার রুট এফ প্রাইম সি ওভার এফ ওয়াই হুইচ মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 200 ফর এফ ওয়াই। রিমেম্বার এখানে এফ ওয়াইটা এবং এফ প্রাইম সিটা অবশ্যই পিএসআই তে, জাস্ট মনে রাখো এটা, দে মাস্ট বি ডেফিনেটলি ইন পিএসআই। তুমি যদি কেএসআই তো বসাও তাহলে হবে না, কারণ এখানে 1000 পরিমাণে কম আসবে। দেখো 200 ডিভাইডেড বাই এফ ওয়াইটা হতে হবে পিএসআই তে, এই এফ ওয়াই পিএসআই তে, এফ প্রাইম সি সব পিএসআই তে। আহ According to ACI code 69961, the requirements of equation 4.37a need not be imposed if at every section the area of tensile reinforcement provided is at least one third greater than that required by analysis. So এমন যদি হয় যে আমি মনে করো অ্যানালাইসিসে দেখা যাচ্ছে খুব কম পরিমাণের বেন্ডিং মোমেন্ট এখানে আসে, তো তার জন্য আমার যে সেকশন প্রোভাইড করা হয়েছে সেটা ধরো আনক্র্যাকড থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে এই এই মিনিমাম অ্যামাউন্টের রিইনফোর্সমেন্ট কি দিতে হবে? অ্যান্সার হচ্ছে অ্যানালাইসিসে যতটুকু রিইনফোর্সমেন্ট লাগে তুমি যদি তার চেয়ে ওয়ান থার্ড পরিমাণে বেশি দাও, তার মানে আহ, ওর সাথে এটাকে 4/3 দ্বারা গুণ করে যে পরিমাণের রিইনফোর্সমেন্ট হয় সেই পরিমাণ যদি প্রোভাইড করো, তাহলে এই মিনিমাম যে রিইনফোর্সমেন্ট 3 স্কোয়ার রুট এফ প্রাইম সি ওভার এফ ওয়াই ইন্টু বিডব্লিউডি এটা দেওয়া লাগবে না। ঠিক আছে, যদি ভেরি লাইটলি লোডেড বিম হয়, ভেরি লাইটলি লোডেড বিম, this provides sufficient reinforcement for large members such as grade beams where usual equations would require excessive amount of steel. আর দেখো উপরের যে আলোচনা সেটা শুধুমাত্র ফ্লেক্সারাল সেকশন উইদাউট প্লেট মেম্বার্স, তার জন্য প্লেট মেম্বার হলে কি হবে সেটার আলোচনা এখানে আছে। ফর ফ্লেক্সারাল স্ট্রাকচারাল স্ল্যাবস এন্ড ফুটিংস অফ ইউনিফর্ম থিকনেস the minimum area of tensile reinforcement in the direction of span is that required for shrinkage and temperature steel. আমরা এটা এই যে এই বইয়েরই আসলে স্ল্যাব চ্যাপ্টারে দেখেছি, আমার স্ল্যাবের উপরে লেকচার আছে 102 স্ল্যাব, সেখানে দেখে নিতে পারো। এন্ড অ্যাবাভ মিনিমামস নিড নট বি ইম্পোজড, the maximum spacing of such steel is smaller of 3 times the total slab thickness or 318 inch. আমরা এটা স্ল্যাবে আলোচনা করেছি, যদিও অন স্ল্যাব হয় তাহলে মেইন রিইনফোর্সমেন্টের স্পেসিং হচ্ছে 3 times the total slab thickness, আর সেটা আবার 18 ইঞ্চের চেয়ে বেশি হবে না। টেম্পারেচার সিঙ্কেজ বারের জন্য এটা হচ্ছে 5T, সেটাও আবার মনে হয় আহ, আর হচ্ছে সরি
2 স্ল্যাবের জন্য এটা হচ্ছে 2T। সো এই ভ্যালুগুলো আবার মনে করা জরুরি। ওটা স্ল্যাব ডিজাইনে দেখে নিও। আমি আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। নেক্সট ক্লাসে আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার বিমের এক্সাম্পল দেখবো, মানে ক্যাপাসিটি নির্ণয় করাও দেখবো, আবার ডিজাইন করাও শিখবো। এটা যেমন বলা হচ্ছে যে ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ এ গিভেন মেম্বার, এর পরের এক্সাম্পলটাই আছে আবার সেকশন ডিটারমিনেশন অফ এ, অর্থাৎ ডিজাইন প্রবলেমও আছে। সো আমি অনেকগুলো প্রবলেম এখানে দেখাবো, আমার মনে হয় বিভিন্ন ভ্যারাইটিস টাইপের অনেকগুলো প্রবলেম আছে। সো পর্যায়ক্রমে আমরা দেখবো। বাই দা ওয়ে, আমি দেখাতে চেয়েছিলাম যে 16th এডিশন অফ নিলসন উইন্টার বুক, তার মানে এসিআই কোডের 19 ভার্সনে কি চেঞ্জ আসছে এটার উপরে দেখাতে চেয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি যে বুক ওপেন করে রেখেছি, এখানে তেমন কোনো চেঞ্জ আসে নাই। যা যা আমরা বলেছি এক্স্যাক্টলি এখনো তাই আছে। এটা তো আসলে মেকানিক্স বেস, তো এখানে খুব বেশি ডিফারেন্ট কিছু আর আনে নাই। এই যে দেখো, আমরা যা ও আগের ল্যাঙ্গুয়েজে যা পড়েছি এখানেও এক্স্যাক্টলি ওইরকম সেম কথাগুলোই আছে, ঠিক আছে, কোনো ডিফারেন্স আসে নাই। সো আমার মনে হয় আমরা এখানে শেষ করি। নেক্সট ক্লাস আবার দেখা হবে।